দ্যাট মিনস আমি আসলে এইচএসসি দিছি 2015 সালে। তো এইটা 2026 সাল, অলমোস্ট 11 বছর আগে আমি পরীক্ষা দিছি। হ্যাঁ, সৌরভ লিখছে, ভাইয়া আমি কি বেশি দেরি করে ফেলছি? ভাইয়া তুমি একদমই দেরি করো নাই, একদম ঠিক টাইমে আসছো, কোনো সমস্যা নাই। পূর্ণ মজুমদার আমার ক্লাসে আজকে নতুন, ওয়েলকাম পূর্ণ। ছিলাম ভাইয়া আসলে বেসিক্যালি ম্যাথ পড়াই, এবং 9 বছর প্লাস, এটা আসলে অলমোস্ট 11 বছরের অভিজ্ঞতা হয়ে যাবে, এটা আসলে 9 লিখা আছে। বাট হ্যাঁ, আর 7 লক্ষ স্টুডেন্ট লিখা আছে, এটা আসলে 10 লক্ষ প্লাস হয়ে যাবে এই বছরটা পড়াতে পারলে। সো আশা করতেছি 10 খুব সুন্দর একটা সংখ্যা, তাই না? যেহেতু আমি ম্যাথের টিচার, 10 হচ্ছে প্রথম 2 ডিজিটের সংখ্যা, তাই না? 10 হচ্ছে প্রথম 2 ডিজিটের সংখ্যা। তো আমার জীবনে যেহেতু প্রথম দুই দুই ডিজিট আসলো নতুন করে, আমি আশা করতেছি এটা আমার জন্য একটা শুভ আগমন, আমার জন্য একটা সুসংবাদ, কিংবা আমি বলতে পারি গুড ইন্ডিকেশন। তো আমি চাই আমার এই গুড ইন্ডিকেশনের বা দশম মানে 2 ডিজিটের বছরে পদার্পণের পথে তোমরা আমার সাথে সেই সহযাত্রী হও। ঠিক আছে? ওকে, তো আমরা সবাই মিলে আসলে নতুন কিছু শুরু করব, ভালো কিছু শুরু করব। ভাইয়া, আমরা আসলে চেষ্টা করব আমাদের এই জার্নিটাতে ফাউন্ডেশনটা গড়ার। আমি জানি অনেকেই আছে এখানে যাদের মনের মধ্যে এখনো একটু ভয় আছে যে ভাইয়া রেজাল্ট কি হয় না হয়, ভাইয়া আমি তো পরীক্ষা একরকম দিছি, আমার জীবনের লক্ষ্য তো একরকম, এখন আমি তো আসলে ভাইয়া কনফিউজড, আমি আসলে বুঝতেছি না আমার কোন দিকে যাওয়া উচিত, আমি আসলে পরীক্ষা তো দিলাম। অনেকেই আছে, তো অনেকেই এটা নিয়ে ভীত সন্ত্রস্ত, তাই না? বাট আমি তোমাকে একটা কথা বলবো ভাইয়া, এই কথাটা বলছিল যে আমার যেই কাজ করা দরকার, আমার আসলে যেই ডিসিপ্লিনে লাইফ চালানো উচিত, এবং আমার গোল নিয়ে আমার যেভাবে চিন্তা করা দরকার, নিজের প্রোগ্রেস গুলাকে যেভাবে সাজায় সাজায় গুছায় গুছায় আগানো দরকার, সেভাবে যদি আমি আগাই, আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। যদি তুমি না করতে পারো, তুমি 2 বছর পরে আমার এই স্ক্রিনশটটা নিয়ে আমাকে ট্যাগ করে লেখো যে ভাইয়া আপনি বলছিলেন এবং আমি আমার প্রত্যেকটা কাজ ঠিক মতো করছি, কিন্তু আমার হয় নাই। তুমি লিখে রাখো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ভাইয়া তুমি এই ক্লেম করতে পারবা না আমার কাছে, তুমি এই ক্লেম করতে পারবা না। আমাদের মধ্যে কে কে আসি আজকের ক্লাসে, ভাইয়াকে একটু জানাও, আমাদের মধ্যে কে কে আসি যারা রেজাল্ট নিয়ে কনফিডেন্ট, কিংবা যারা রেজাল্ট নিয়ে ভয়ে আসি, ভাইয়াকে একটু জানাও যে ভাই এমন হবে না। একটা অনিশ্চয়তা তো থাকেই, যে পরীক্ষা আমি একটা দিছি, রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ছোটখাটো ভয় এটা সবার থাকে, এটা যে বোর্ডে স্ট্যান্ড করবে তারও থাকবে। ঠিক আছে, আমরা মানুষ, আমাদের একটা মানে ফিয়ার অফ সাইকোলজি সবসময় মাথার পেছনে কাজ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু যে আসলে 40 পাওয়ার পরীক্ষা দিছে আর যে আসলে 100 পাওয়ার পরীক্ষা দিছে, দুইজনের টেনশনের লেভেল কিন্তু সেম না। ঠিক আছে, সেইটা এটাই আমাদের কনফিডেন্সটা বিল্ড করে ওখান থেকেই। তো ভাইয়াকে একটু জানাও, ভাইয়া পোলটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট লাগবে, আমি পোলটা দিচ্ছি, তোমরা আমাকে জানাও। আমি চাই তোমরা আগামী 2টা বছর তুমি আমার সাথে কানেক্টেড থাকো। আমি চাই আগামী 2 বছর না, তোমার রেজাল্ট হওয়া পর্যন্ত তুমি আমার সাথে কানেক্টেড থাকো। আগামী একটা সপ্তাহ তুমি আমার সাথে কানেক্টেড থাকো। আগামী একটা সপ্তাহ তুমি শিখর সবার সাথে কানেক্টেড থাকো। তুমি জাস্ট দেখবা তোমার লাইফে কি পরিবর্তন হয়। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। নাও, আমি ওকে, আমাকে জাস্ট একটু জানাও। আর আরেকটা হচ্ছে রেজাল্ট নিয়ে কনফিউজড। ঠিক আছে, আমাকে জানাও কে কোনটা, কার সাথে কোনটা ঘটতেছে। হ্যাঁ, আচ্ছা, এখনো মনে হয় যায়নি, তাই না? পোলটা এখনো যায়নি, আচ্ছা ঠিক আছে, একটু একটু একটা সেকেন্ড ওয়েট করো, ভেয়া দিচ্ছি। দেখি আমি আজকে তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। রাইট, আমি অলরেডি দেখতে পাচ্ছি ইফতেখার পাশ করব তাতে কনফিডেন্স আছে, তবে সিজিপিএ 5 আসবে কিনা তা নিয়ে করতেছি তাহলে, ঠিক আছে? ওকে,
ভাইয়া তাহলে পোলটা এন্ড করলাম। ওকে, ঠিক আছে, তাহলে পোলটা ভাইয়া এন্ড করলাম। ওকে ডান। আমি দেখতে পাচ্ছি 112 জন ভোট করছে যারা বলছে যে আমরা কনফিডেন্ট রেজাল্টের ব্যাপারে, আর 157 জন ভোট করছে যারা লিখছে কনফিউজ। তাহলে আমি ধরে নিচ্ছি আহ পার্সেন্টেজ যদি আমি হিসাব করি তাহলে খুব বড় একটা ব্যবধান না, খুব বড় একটা ব্যবধান না। আমি ধরে নিতে পারি 60-40, 60% আসলে কনফিউজড, 40% কনফিডেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি ভাইয়া, যে 40% কনফিডেন্ট এটাও একটা বড় ব্যাপার, যে কনফিডেন্ট। আর যারা একটু কনফিউজড তারা হয়তো স্লাইটলি কনফিউজড। তুমি এটা বিশ্বাস করো ভাইয়া, তুমি অত ভালো খারাপ পরীক্ষা দাও নাই, তুমি ভালোই পরীক্ষা দিছো। জাস্ট ওই যে রেজিস্ট্রেশন নাম্বার, ওই যে লিখছি কি লিখি নাই, ভাইয়া ওইখানে তো একটা জিনিস আমি মাঝখানে একটা লাইন ছোট ভুল করে ফেলছিলাম, এই জন্য আসলে কোনো বিষয় না। আমি তোমাদের সাথে বলবো, লাস্টে আমি আমার ইন্টারমিডিয়েটের স্টোরি তোমাদেরকে বলবো। আজকে আমি তোমাদের সামনে শিক্ষক টিচার, তোমাদের মেন্টর, তোমাদের সবার প্রিয় এবিসি ভাইয়া তোমাদের সামনে দাঁড়ায় আছি। বাট আমি যে কত বড় দুর্ভোগের মধ্যে দিয়ে গেছিলাম, তারপরে আমি ঘুরে দাঁড়ায় আজকে এই পজিশনে আসছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, এই কনফিউশনের কোনো কারণ নাই। ঠিক আছে? ওকে। একজন জানতে চাইছে ভাইয়া আপনার কলেজ কোনটা ছিল। ভাইয়া আমার কলেজ ছিল সেন্ট জোসেফস। আমি সেন্ট জোসেফসে পড়াশোনা করেছি। তোমাদের তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সেন্ট জোসেফসে পড়তে চাও। মেয়েরা হয়তো বা হলি ক্রসে পড়তে চাও, ছেলেরা হয়তো নটরডেম কিংবা সেন্ট জোসেফসে পড়তে চাও। সো আমি ভাগ্যবান একজন যে কিনা সেন্ট জোসেফসে পড়তে পেরেছি। আর পার্সোনালি আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, ও আবার নটরডেমে পড়েছে। তো আসলে দুই জায়গারই বৈশিষ্ট্য ভাইয়ার জানা আছে, সেটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব, যারা আসলে নটরডেম কিংবা সেন্ট জোসেফসে পড়তে চাও। সব থেকে বড় কথা হচ্ছে কি ভাইয়া, সব থেকে বড় কথা হচ্ছে আগামী কয়েকটা দিন, এই রেজাল্ট পাওয়ার আগের কয়েকটা দিন আসলে একটু টাফ। কারণ এই সময়টায় আমাদের কি হতে যাচ্ছে, আর তো বেশি সময় নাই, তাই না? এই যে এনার্জিটা ভাইয়াকে আজকে শো করতেছো, ইনশাল্লাহ আমি আশা করব এই এনার্জিটা ধরে রেখে আমরা আমাদের লাইফটাকে সামনে আগাবো। ঠিক আছে? আমি বিশ্বাস করি। আর যারা এবিসি ভাইয়ার কথা শোনে, যারা এবিসি সলভ করে, এবিসি ফুল ফর্ম হচ্ছে অর্ণব ভাইয়াস চ্যালেঞ্জ, তাদেরকে ভাইয়া বলি এবিসি আর্মি। এবং আমার এবিসি আর্মি, আমার যে প্রাউড এবিসি আর্মি আছে, আমার এবিসি আর্মির দুইটা বৈশিষ্ট্য আছে, সেটা কি তোমরা জানো? আমার এবিসি আর্মির দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য, আমার এবিসি আর্মি কখনো ভয় পায় না। দ্বিতীয় বৈশিষ্ট্য, আমার এবিসি আর্মি কখনো হাল ছেড়ে দেয় না। তো আমি আশা করব প্রত্যেকেই তোমরা আমার এবিসি আর্মি হবা, যারা কিনা ভয় পাবে না এবং যারা কখনো হাল ছেড়ে দিবে না, যারা নতুন চ্যালেঞ্জ নিতে জানে, যারা নিজেদের ব্যাপারে সচেতন, যারা জানে যে কোনো জায়গায় আটকে গেলে, যারা জানে কিভাবে নিজের গ্রোথ নিশ্চিত করতে হয়, এট দ্য সেম টাইম যদি কখনো আটকে যাই তাহলে কিভাবে আবার ঘুরে দাঁড়াইতে হয়। আমি কি আশা রাখতে পারি যে প্রত্যেকে আমার এবিসি আর্মি হবে? কে কে হবে আমার এবিসি আর্মি? রাইট, এই যে মারিয়াম সানজিদা লিখছে, জি ভাইয়া ভয় পাই না, হাল ছেড়ে দিবে না। অসাধারণ, অসাধারণ। এক্স্যাক্টলি। মারিয়াম সানজিদা লিখছে চ্যালেঞ্জ। উম্মে কুলসুম লিখছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ মার্জিয়া লিখছে, মাওয়া আছে, জারিন আছে, তাহমিনা আছে, নিশাদ আছে, সৌরভ আছে, ফিজা আছে, সাজ্জাদ আছে, শিহাব আছে, প্রজ্ঞা আছে, নুজহাত আছে, সুরাইয়া আছে, রোকন আছে, পায়েল আছে, রাকিবুল আছে, ফয়সাল আছে, সাকিবুল আছে, নওরিন আছে, নাজমুল আছে, পূর্ণ আছে, রেদওয়ান আছে, ইফতেখার আছে, ইসমাম আছে, জয়নব আছে, সিয়াম আছে, তীর্থ দাস আছে। অসাধারণ। দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য স্পিরিট। আমি কথা দিচ্ছি ভাইয়া, তুমি জাস্ট এই স্পিরিটটাকে জারি রাখো। আমি কথা দিচ্ছি তুমি জাস্ট এই জিনিসটাকে তুমি ধরে রাখো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। আজকে আমার ভিডিওটা সেভ করে রাখো, আজকের ভাইয়ার এই কথাগুলো সেভ করে রাখো, দরকার স্ক্রিনশট তুলে রাখো, রেকর্ড করে রাখো। তারপরে তুমি আমাকে বইলো যে ভাইয়া আপনি এটা বলছিলেন, আমি এইভাবে এইভাবে পালন করছি, বাট আমার সাথে খারাপ হয়েছে। ভাইয়া, সৃষ্টিকর্তা কারো সাথে আনজাস্টিস করে না, আনজাস্ট করে না। তোমার সাথে কখনো ইনজাস্টিস হবে না যদি তুমি সঠিক কাজটা করো। অনেক সময় আমরা সঠিক কাজটা না করেই না, অনেক সময় দোষ দিই, দোহাই দিই অনেক কিছু। কিন্তু তুমি লিখে রাখো, এই জিনিসটাই হবে। ঠিক আছে? আজকে বলে দিলাম। ঠিক আছে ভাইয়া। সো এইটাতে আমরা আসি, চলো এইটাতে আসি। হ্যাঁ,
একজন লিখছে যে আমার নাম নেন, ওর নাম দিছে ও পক পক। বলো এটা কি কথা হইলো? পক পক। ওকে, ঠিক আছে। সো এই যে রেখাটার কথা ভাইয়া বললাম, এই রেখাটাকে আমরা বলি উলম্ব রেখা। দেখো তো, ভূ রেখার সাথে লম্ব বরাবর যে রেখাটা আছে, এইটা হচ্ছে আমাদের ভূ রেখা। আর এই ভূ রেখার সাথে লম্ব বরাবর এইটাকে আমরা বলি উলম্ব রেখা। রেখার লম্ব বরাবর যেটা থাকে ওটাকে আমরা বলি উলম্ব রেখা। এটা আমরা সবাই একটু মাথায় রাখবো, ভূ রেখার উপর লম্ব, এইটাকে আমরা বলি উলম্ব রেখা। তো এই উলম্ব রেখার সাথে আমরা যে তলটা বিবেচনা করি, এই উলম্ব রেখার সাথে আমরা যে তল, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি। দেখো, ভূ রেখা বলতে আমরা বুঝি ভূমি বরাবর যে রেখাটা, উলম্ব রেখা বলতে আমরা বুঝি রেখাটার যে তল থাকে সেটাকে আমরা বলি উলম্ব তল। ভাইয়া যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, এই যে দেখো, ভাইয়া তোমাদেরকে একটা এঁকে দেখাচ্ছি, খেয়াল করো, হ্যাঁ, ভাইয়া তোমাদেরকে একটা এঁকে দেখাচ্ছি। ধরো, ধরো এই রকম একটা দেয়াল আছে, এই রকম একটা দেয়াল আছে। ঠিক আছে, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এটা মনে হয় খুব একটা ভালো হয় নাই। আহ, আচ্ছা, এটাকে আমরা ভূমি ধরে, শিওর, বসো না, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া যেটা বলতেছি, এটা হচ্ছে ভূমি কিংবা মেঝে। তো এই মেঝের সাথে যে লম্ব বরাবর দেয়ালটা আছে, দেখো তোমার বাসায়ও এই দেয়াল আছে না, এই যে ভূমির সাথে এক কর্নারে, তুমি চিন্তা করো ভাইয়ার যে বোর্ডটা তুমি দেখতে পাচ্ছ, ভাইয়ার যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটাও কিন্তু এই ক্যালকুলেটরটা লম্ব বরাবর তাহলে এই যে তলটা, এই অংশটুকু বুঝছি। আচ্ছা, তাসলিমা জানতে চাইছো ভাইয়া এবিসি আর্মি নিয়ে আবার বলেন প্লিজ ভাই আজকে, ঠিক আছে, একটা ম্যাজিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, তোমরা সবাই পার্টিসিপেট করবা সেটা আমি চাই, ঠিক আছে, এবিসি ম্যাজিক দেখাবো। So, আমি কি উলম্ব তলটা তোমাদের কাছে বুঝাইতে পারছি, ক্লিয়ার করতে পারছি? কে কে আছো যারা উলম্ব তলটা বুঝো নাই বলো তো? আচ্ছা, নিচের দিকে নেমে যাওয়া, এবং আমরা সেটা কেউই আমাদের লাইফে চাই না, অবনতি অবনতি হোক, এটা কি আমরা চাই? একেবারেই চাই না, তাই না? তো উন্নতি কোণ এবং অবনতি কোণ, এই দুটা জিনিস বলতে আসলে কি বুঝায়? ধরো তোমার যে ভূ রেখা আছে, ধরো এই রেখাটা একটা ভূ রেখা, কারো কি এটা নিয়ে কনফিউশন আছে যে ভাইয়া এই রেখাটাকে আমরা ভূ রেখা বলবো? কেউ কি আমার সাথে এটা নিয়ে দ্বিমত করবে যে এটাকে আমরা ভূ রেখা বলতে পারি? মিসবা উদ্দিন, হ্যাঁ, হ্যাঁ মিসবা, আমি দেখছি তোমার কমেন্ট। ওকে, সবাই আমার সাথে এগ্রি করতেছে যে হ্যাঁ ভাইয়া এটা একটা ভূ রেখা। তাহলে এইটা হচ্ছে আমাদের ভূ রেখা, এইটা হচ্ছে আমাদের ভূ রেখা। তাহলে এই যে ভূ রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই ভূ রেখা থেকে যদি আমি উপরের দিকে তাকাই, ভূ রেখার উপরের কোন বিন্দু খেয়াল করে দেখো তো, ভূ রেখার উপরের কোন বিন্দু হচ্ছে এইটা, আর ভূ রেখার নিচের কোন বিন্দু, ভূ রেখার নিচের কোন বিন্দু এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, তাই না?
আর ভূরেখার উপরের বিন্দুগুলো কি কি হইতে পারে? এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই কি না? তাহলে ভূরেখার উপরের দিকের বিন্দু আর নিচের দিকের বিন্দুগুলো হচ্ছে এইটা। সো উপরের দিকের বিন্দুগুলা ভূরেখার সাথে যেই কোণ উৎপন্ন করে, ভূরেখা, ধরো আমি তাকায় আছি, আমার চোখ বরাবর একটা রেখা, এই চোখ বরাবর রেখা, এবার যদি আমার উপরের দিকে তাকাতে হয়, চোখ উপরে করতে হবে, তাই না? উপরে করতে হবে। সো উপরের কোন রেখার সাথে আমার চোখ বরাবর রেখাটার যেই কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলি উন্নতি কোণ। ঠিক আছে? সাজেদ আমিন, ভাই নোট করা লাগবে নি? না ভাই নোট করা লাগতো না, বুঝলেই হইব। ঠিক আছে? আর যদি মনে না থাকে তাইলে নোট কইরা লও।